আসসালামু আলাইকুম। টেকগুরু প্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক্সেলের ২০টি গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ড, যেগুলো ব্যবহার করে আপনাদের কাজের গতিকে আরও বাড়াতে পারেন। স্ক্রিনে আপনারা একটি এক্সেল শিট দেখতে পাচ্ছেন, যে শিটের ডাটাগুলোর মাধ্যমে কাজগুলো দেখানোর চেষ্টা করব। ১ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে অটোসাম। অটোসাম হচ্ছে যে একাধিক সংখ্যার যোগফল বের করা। তো এটি এখন আপনাদেরকে দেখাবো যে এই অটোসামটা কিভাবে কাজ করে। তো এক্সেল শিটে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নামে আমি একটি টেবিল তৈরি করে রেখেছি। যে টেবিলের একটি রয়েছে কোয়ান্টিটি, আরেকটি রয়েছে ইউনিট প্রাইস। ওকে, তো এই কোয়ান্টিটির যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ প্রোডাক্ট নেম ভিত্তিক এই কোয়ান্টিটির সবগুলা সংখ্যাকে আমি যোগ করে এই সেলের মধ্যে রাখতে চাচ্ছি। সেজন্য আমরা কিবোর্ডের মাধ্যমে অটোসামটা কিভাবে কাজ করে সেটি দেখব। তো এটি করার জন্য এই সেলে কার্সরটা রেখে অর্থাৎ কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে ইকুয়াল সাইন প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন আপনারা যে কোয়ান্টিটির যে কলামটা রয়েছে, যতগুলা সংখ্যা রয়েছে সবগুলা সংখ্যা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এরপরে কিবোর্ড থেকে আপনারা যেটি করবেন এন্টার কি প্রেস করবেন। এন্টার কি প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সংখ্যার যোগফলটা কিন্তু এখন চলে আসছে। ওকে, তেমনি করে আমরা যদি ইউনিট প্রাইসের যে কলামটি রয়েছে সেখানে যাই যদি এই সেলের মধ্যে ক্লিক করি, এখন আগের মতনই কাজটি করতে হবে। অল্টার কি প্রেস করে তারপরে ইকুয়াল সাইন প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন যে ইউনিট প্রাইসের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। তাহলে আপনারা দেখতে পারবেন যে ইউনিট প্রাইসের যে টোটাল অর্থাৎ যতগুলা সংখ্যা রয়েছে সেটাও কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, তো এইভাবে যদি আমরা করতে যাই তাহলে আমাদের সময়টা কিন্তু একটু বেশি লাগতে পারে। কিন্তু এইগুলাকে যদি আমি একটু ডিলিট করে দিয়ে আমার এই ২ টা সেল যখন অর্থাৎ এই ২ টা কলামের সেল যখন একত্রে সিলেক্ট থাকবে, এই সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনারা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ইকুয়াল সাইন প্রেস করেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আমার একেবারেই চলে আসছে। অর্থাৎ কোয়ান্টিটির যে সংখ্যাগুলো রয়েছে, ইউনিট প্রাইসের যে সংখ্যাগুলো রয়েছে, ২ টারই কিন্তু টোটাল যোগফলটা বের হয়ে গিয়েছে। আর যদি সিঙ্গেল ভাবে করতে চাই তখন দেখা যাচ্ছে একটু সময় লাগতে পারে। ওকে, তাহলে আমরা কলাম আকারে কিন্তু আমরা অটোসাম বের করতে পারলাম। এবার আসেন রো আকারে যদি দেখি যে এই যে ইউনিট প্রথম যেই অর্থাৎ ল্যাপটপের কোয়ান্টিটি রয়েছে ১০ টা, ইউনিট প্রাইসের প্রাইস রয়েছে কিন্তু ৮০০। তো এখন এই টোটাল আমরা এখন বের করতে চাচ্ছি অর্থাৎ রো ওয়াইজ। তো এখন আমরা যেটি করব কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে ইকুয়াল সাইন প্রেস করব। তাহলে দেখুন কোয়ান্টিটি ল্যাপটপের জন্য 10 এবং ইউনিট প্রাইস আমাদের কত ৮০০ অর্থাৎ 800 রয়েছে। এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এবার যদি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করি তাহলে দেখবেন যে ৮১০ টাকা চলে আসছে। এখন এইভাবে যদি আমি প্রত্যেকটা রো এর জন্য করতে যাই তাহলে দেখা গেছে যে আমাদের সময় কিন্তু অনেক লাগতে পারে। তো এইজন্য আপনারা যে কাজটি করবেন, এই যে টোটাল প্রথম রো এর জন্য অর্থাৎ ল্যাপটপের জন্য যেটা ৮১০ বের হলো সেটাকে আমরা একটু ডিলিট করে দিচ্ছি। আপনারা জাস্ট এই এই কলামটাকে সিলেক্ট করবেন অর্থাৎ টোটাল যে কলামটি রয়েছে শিফট চেপে ধরে ডাউন অ্যারো প্রেস করবেন, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এই সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে তারপরে ইকুয়াল সাইন প্রেস করবেন। তাহলে দেখবেন ম্যাজিক যে সবগুলা রো এর জন্য অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তাদের টোটাল সংখ্যাটা চলে আসছে। এখন শেষে যে ইয়াটা রয়েছে, সেলটা রয়েছে, আমরা ইচ্ছা করলে সম্পূর্ণ টোটালটার একটা যোগফল বের করতে পারি। এটা করার জন্য আমরা কি করব? অল্টার চেপে ধরে তারপরে আমরা যেটি করব ইকুয়াল সাইন প্রেস করব। তাহলে দেখবেন এই টোটাল যে কলামটি রয়েছে, যে সংখ্যাগুলো রয়েছে সেটাও সিলেক্ট হয়ে গেল। এরপর এন্টার কি প্রেস করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের আ ব্যা অটোসামটা শর্টকাট কমান্ডের মাধ্যমে ব্যবহার করতে পারি, সেটা আমরা আ অর্থাৎ শিখে ফেলেছি। ওকে। এরপর হচ্ছে যে ২ নাম্বার যে কাজটি দেখব সেটি হচ্ছে যে পেস্ট অ্যাজ ভ্যালুস। অর্থাৎ এটার কাজটা হচ্ছে যে এই যে দেখুন কোয়ান্টিটি বলেন বা প্রোডাক্ট নেম বলেন বা টোটাল বলেন বা রিজিওন বলেন বা সেলস পারসন বলেন, যেটাই বলেন না কেন, আপনি চাচ্ছেন যে এই ডাটাগুলা আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা চাচ্ছেন না। শুধুমাত্র ভ্যালুগুলা চাচ্ছেন বা শুধুমাত্র ডাটাগুলা চাচ্ছেন। তো তখন কি করবেন? তখন ধরুন আমরা চাচ্ছি যে এই কোয়ান্টিটি আমাদের যে ভ্যালুগুলা রয়েছে বা সংখ্যাগুলো রয়েছে শুধুমাত্র সেগুলা চাচ্ছি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি না। যেমন ধরুন আমি যদি এগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি অন্য একটা কলামে নিয়ে যাই, তাহলে দেখুন পুরা আমার যে কালারটা রয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ড সেটা সহকারে কিন্তু চলে আসছে এখানে। এখন এইভাবে চাচ্ছি না। শুধুমাত্র চাচ্ছি কি আমার ভ্যালুটা আসবে অর্থাৎ সংখ্যাটা আসবে, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা আসবে না। তখন আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে পেস্ট অ্যাজ ভ্যালু, এই অপশনটা
করতে হয়। তো এটি করার জন্য প্রথমত আপনারা যেটি করবেন, এটি সিলেক্ট করে এই যে এই কোয়ান্টিটি এই কলামটা সিলেক্ট করে কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল সি দিয়ে যেখানে আপনি এই ভ্যালুগুলো রাখতে চাচ্ছেন সেখানে সেই সেলে যাবেন। ওকে, সেলে যাওয়ার পরে এরপরে কিবোর্ড থেকে যেটা করবেন, অল্টার কি প্রেস করবেন একবার, তারপরে ই প্রেস করবেন, তারপর এস প্রেস করবেন, তারপর ভি প্রেস করবেন। ওকে, ভি প্রেস করার পরে দেখুন এখানে ফেস্ট স্পেশাল নামে একটি ডায়লগ বক্স চলে আসলো। ওকে, এখান থেকে দেখুন এই যে ভ্যালুস অপশনটা কিন্তু সিলেক্ট করা আছে। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন। এন্টার কি প্রেস করার পর আপনারা দেখতে পারবেন কোয়ান্টিটির যেই সংখ্যাগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে। কিন্তু দেখুন এখানে কিন্তু ব্রেকগ্রাউন্ড যে অপশনটি ছিল, ব্রেকগ্রাউন্ড সেটা কিন্তু আসে নাই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অনলি শুধুমাত্র যদি আপনারা তাদের ভ্যালুগুলো যদি চান, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পেস্ট অ্যাজ ভ্যালু, এই অপশনটি ব্যবহার করে আমরা কাজটি সম্পন্ন করতে পারি। ওকে, এইবার আসেন ৩ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে ফিল ডাউন। ওকে, ফিল ডাউন জিনিসটা কি? ফিল ডাউন জিনিসটা হচ্ছে যে ধরুন আপনার উপরে যে যে জিনিসটা রয়েছে যেমন ১০, অথবা এখানে রয়েছে কত ৮০, এখানে রয়েছে কত ৯০, তো এখানে রয়েছে কি ১৬। ওকে, এই ফিল ডাউনের কাজটা হচ্ছে যে উপরে যে জিনিসটা থাকবে সেম এই জিনিসটা আপনি চাচ্ছেন, তখন যেটি করবেন, ধরেন আমি এই সেলের মধ্যে ১৬টা চাচ্ছি, তাহলে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ডি প্রেস করুন। তাহলে দেখুন ১৬ কিন্তু আবার চলে আসছে, অর্থাৎ ১৬ আসার পরে ১৬ এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু চলে আসছে। তেমনি করে ধরেন আপনার ডেট অফ সেল, এটা যদি চান এখানে এই সেলে নিয়ে কন্ট্রোল ডি প্রেস করেন, তাহলে দেখতে পারবেন একই ডেট, অর্থাৎ লাস্টে যেই তথ্যটা ছিল সেই তথ্যটা কিন্তু এখানে আসছে, এমনকি পিছনে যে ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেটাও কিন্তু চলে আসতেছে। আশা করি ফিল ডাউন অপশনটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করে। এবার আসুন আমরা ৪ নাম্বার যে কাজটি দেখব সেটি হচ্ছে যে কিভাবে একটি রো অথবা একটি কলাম সিলেক্ট করা যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই কাজটি যদি করতে চাই তাহলে আমরা যেই কলামটা সিলেক্ট করতে চাই বা যে রোটা সিলেক্ট করতে চাই, যেকোনো একটা সেলে আমাদের ক্লিক করতে হবে। ধরুন আমি কোয়ান্টিটি সেলটা এখন সিলেক্ট করব, সেজন্য এই সেলে আসলাম। আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল যদি স্পেস প্রেস করি, তাহলে দেখুন কন্ট্রোল স্পেস প্রেস করার পরে সম্পূর্ণ সি কলামটা কি হয়ে গেল, আমাদের সিলেক্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে একটি কলাম কিভাবে শর্টকাট কমান্ড ব্যবহার করে করতে হয়, অর্থাৎ কন্ট্রোল স্পেস বার দিলে কি হবে, আমাদের টোটাল কলামটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা চাই যে কোনো একটা রো সিলেক্ট করার জন্য, তখন অবশ্যই আগে প্রথমে যে কোনো একটা সেলে সিলেক্ট করতে হবে। ওকে, সেলে সিলেক্ট করার পরে এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ৪ নাম্বার রো। তো এটা যদি সিলেক্ট করতে চাই সম্পূর্ণ, তখন হচ্ছে যে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে শিফট কি চেপে ধরে স্পেস বার প্রেস করব। ওকে, শিফট কি চেপে ধরে স্পেস বার প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমাদের যেই রোটা রয়েছে সেটি কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম যে আমরা যদি আমরা সিলেক্ট করতে চাই একটি কলাম, তখন হচ্ছে কন্ট্রোল স্পেস বার, আর যদি কোনো একটা রো সিলেক্ট করতে চাই তখন হচ্ছে যে শিফট স্পেস বার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে একটি কলাম বা একটি রো কিভাবে সিলেক্ট করতে হয়। এরপর হচ্ছে যে ৫ নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে সেল অথবা রো অথবা কলাম ডিলিট করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। তো এই কাজটি করার জন্য প্রথমত হচ্ছে যে আপনারা ধরেন এই ৬ নাম্বার রো আপনারা ডিলিট করতে চাচ্ছেন, বা দেখা গেছে এই বি কলামটা আপনারা ডিলিট করতে চাচ্ছেন, অথবা কোনো একটা সেলের ডাটা ডিলিট করতে চাচ্ছেন। তো এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করবেন। ওকে, কন্ট্রোল মাইনাস প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটি অপশন চলে আসছে। এখানে ৪টি অপশন রয়েছে। একটি হচ্ছে যে শিফট সেল লেফট, আরেকটা হচ্ছে যে শিফট সেল আপ, আরেকটা হচ্ছে এন্টির রো, এন্টির কলাম। এখন আমরা যেটা চাবো অর্থাৎ যেটি ডিলিট করতে চাচ্ছি সেই অপশনটি সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা একটু বুঝাই। শিফট সেল লেফট বলতে কি বুঝি? অর্থাৎ আমার লেফট সাইডে যে এই রোর মধ্যে লেফট সাইডে যেই অর্থাৎ ডাটাটা রয়েছে সেটি কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে যখন আমি ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখুন ওকে বাটনে যখন আমরা ক্লিক করব তখন দেখুন এই যে এখানে যেই ডাটাটা ছিল টেবলেট সেটি কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু কোয়ান্টিটির মধ্যে যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ দেখুন এখানে কিন্তু গ্যাপ, অর্থাৎ কমান্ডের মধ্যে, অর্থাৎ সেলের ডাটাটা ডিলিট করাতে এর পরের যে সেলটি ছিল সেটা কিন্তু এখন এখানে চলে আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসি। ওকে, এরপর আবারও যদি কন্ট্রোল মাইনাস প্রেস করি, এবার যদি দেখেন শিফট সেল আপ,
অর্থাৎ শিফট সেল আপ বলতে কি বুঝি, ধরুন আমি যদি এখন যদি ট্যাবলেটটা যদি এখন শিফট সেল আপ সিলেক্ট করে এখন যদি আমি এই ওকেতে ক্লিক করি তাহলে দেখবেন ট্যাবলেট যে তথ্যটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে, কিন্তু মনিটরটা উপরে চলে আসবে। ওকে, মানে ট্যাবলেটের জায়গায় এই দেখুন। ওকে, তাহলে দেখেন এই যে মনিটর অপশনটা কিন্তু আমাদের উপরে চলে আসছে, ওই তথ্যটা কিন্তু চলে গেছে ট্যাবলেটটা, অর্থাৎ মুছে গেছে। ওকে, এরপর আসেন কন্ট্রোল জেড দিয়ে আবার আসলাম, আবারও কন্ট্রোল মাইনাস দিলাম। এখন আসুন এই যে এখানে রয়েছে কি অ্যান্টি রো। ওকে, অ্যান্টি রো বলতে এখানে কি বোঝাচ্ছে, অ্যান্টি রো বলতে আমার যে সেলটি এখন সিলেক্ট করা আছে এখন এই অবস্থায় যদি আমি যদি অ্যান্টি রোতে ক্লিক করি তাহলে 6 নাম্বার যে রোটা রয়েছে তার সম্পূর্ণ তথ্যটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। দেখুন ওকে, তাহলে দেখুন সম্পূর্ণ তথ্যটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আবার একটু আসি, আসার পরে ধরুন আপনি এখানে যেটি করলেন এখানে এই এই কয়েকটা আপনারা কি করলেন, ডিলিট অর্থাৎ সিলেক্ট করলেন। সিলেক্ট করে এবার যদি কন্ট্রোল মাইনাস প্রেস করুন তাহলে দেখুন সম্পূর্ণ যতগুলো আমরা রো সিলেক্ট করেছি সবগুলো কিন্তু চলে গেছে। ওকে, ডান। আবারও কন্ট্রোল আমরা জেড প্রেস করলাম। এবার আসুন কন্ট্রোল যদি এখন মাইনাস দেই একটা সেলে ক্লিক করে মাইনাস, তাহলে দেখুন এবার দেখবো আমরা যেটা সেটা হচ্ছে অ্যান্টির কলাম। এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এখন ওকেতে ক্লিক করব তাহলে দেখবেন বি যে কলামটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এই দেখুন, তাহলে কি বি কলামটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে, অর্থাৎ প্রোডাক্ট নেম যেগুলো ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম। ওকে, এরপরে যদি আমি যদি একাধিক কলাম সিলেক্ট করে এবার যদি কন্ট্রোল মাইনাস প্রেস করি তাহলে দেখুন আমার টোটাল ওই যে দুইটা কলাম ছিল দুইটা কলাম কিন্তু আমাদের কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। একটা হচ্ছে কি আমাদের প্রোডাক্ট নেম আর একটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, দুইটা কলামে কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সেল অথবা কলাম অথবা রো ডিলিট করতে পারি কন্ট্রোল চেপে ধরে মাইনাস কি অর্থাৎ মাইনাস কিটা ব্যবহার করে। তো এরপরে হচ্ছে যে 6 নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে টেবিলের বর্ডার দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যেই টেবিলটি রয়েছে এটার কোনো প্রকারের বর্ডার এখানে নাই। তো আমরা যদি এখন বর্ডারটা দিতে চাই তাহলে কিভাবে দিব? তো একটা হচ্ছে যে আউটলাইন বর্ডার, অর্থাৎ চারদিকে শুধুমাত্র একটা বর্ডার হবে। আরেকটা হচ্ছে যে পুরো টেবিলের বর্ডার হবে, মানে প্রত্যেকটা রো ওয়াইজ কলাম ওয়াইজ আমাদের একটা বর্ডার হবে। তো এটি আপনাদেরকে এখন দেখাবো শর্টকাট কমান্ড ব্যবহার করে। তো প্রথমত হচ্ছে যে আপনারা টেবিলটিকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যতটুকু অংশ আপনারা বর্ডার দিতে চাচ্ছেন সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করবেন, তারপরে এস প্রেস করবেন। এস প্রেস করার পরে এরপরে হচ্ছে যে আপনারা যেটি করবেন বি প্রেস করবেন, তারপর হচ্ছে যে আপনারা যেটি করবেন এ প্রেস করবেন। তাহলে দেখুন সম্পূর্ণ আমার টেবিলটার একটা বর্ডার হয়ে গেছে। কি কি চমৎকার না? যেই মানে আমি যদি সম্পূর্ণ টেবিলটাকে একটা বর্ডার দিতে চাই তাহলে হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, তারপরে এস প্রেস করবেন, এস প্রেস করার পরে বি প্রেস করবেন, এ প্রেস করবেন। এ দ্বারা বোঝাচ্ছে যে অল বর্ডার, অর্থাৎ আমার টেবিলটা সম্পূর্ণ একটা বর্ডার হবে। ওকে, এরপর আমি কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দিয়ে এখন যদি চাই যে চারদিকে একটা বর্ডার হবে, অর্থাৎ এই যে দেখুন প্রত্যেকটা চারদিকে, অর্থাৎ আমার টোটাল একটা চারদিকে একটা বর্ডার হবে, কিন্তু ভিতরে কোনো বর্ডার হবে না। তখন এটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করবেন, তারপরে এস প্রেস করবেন, তারপরে বি প্রেস করবেন, তারপরে এস প্রেস করবেন। এস মানে হচ্ছে যে আউটলাইন বর্ডার। তো দেখুন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে, দেখুন একটু দেখুন এই যে চারদিকে কিন্তু আউটলাইন বর্ডারটা দেখাচ্ছে। এটা যদি ক্লিয়ারলি ভাবে একটু বোঝাতে চাই, ভিউতে যাই, ভিউতে গিয়ে গ্রিড লাইনটাকে একটু উঠিয়ে দিই। এই যে দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে একটা আউটলাইন বর্ডার আমাদের চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা টেবিলের একটা আউটলাইন বর্ডার বা অল বর্ডার দিতে পারি, সেটি আমরা দেখে ফেললাম। ওকে, তো এরপরে আসেন এটাকে আমি একটু বর্ডারটা দিয়ে দিচ্ছি এখন আপাতত অল্টার এইচ বি এ। ওকে, বর্ডার দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে 7 নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে ডাটার মধ্যে কিভাবে অর্থাৎ কমেন্ট করা যায়। মানে ধরুন এই যে এখানে তো আমি কমেন্ট করে রেখেছি যে গুড কোয়ালিটি। এখন আপনার মনে হচ্ছে যে এই ঢাকা রিজনের মধ্যে একটা কমেন্ট করতে চাচ্ছেন আপনি। জাস্ট একটা কমেন্ট করতে চাচ্ছেন যে তার আরো বেশি সেল করা দরকার, বা একটা মানে কমেন্টটা করে রাখবেন এইজন্য যে আপনি বুঝতে পারেন যে তার কতটুকু অগ্রগতি হয়েছে, বা যেটা আপনি চাচ্ছেন সেটা এখানে বোঝার জন্য আপনি কমেন্ট করে রাখতে পারেন। তো ধরুন আমি যেই সেলটাকে আমি চাচ্ছি কমেন্ট করার জন্য সেই সেলটা ক্লিক করার পর সেই সেলে আসার পরে আপনারা যেটি করবেন শিফট একবার চাপবেন, শিফট কি
শিফট চাপার পরে এরপরে F2 প্রেস করবেন। ওকে, আবারও দেখাচ্ছি শিফট কি, প্রথমে হচ্ছে যে শিফট কি চেপে ধরবেন, শিফট কি চেপে ধরে F2 প্রেস করবেন। তাহলে দেখুন এই যে কমেন্টের জন্য কিন্তু একটা বক্স চলে আসছে, এখানে অটোমেটিক্যালি কমেন্টের জন্য একটা বক্স চলে আসছে। এরপর আপনারা যেটি করবেন, ধরুন আপনি এখানে লিখলেন, এখানে লিখলাম গো এহেড, এরকম একটা আমি কমেন্ট লিখলাম। এরপর আমি এখানে বাইরে ক্লিক করলাম। তাহলে দেখুন আমি যখন এই কমেন্টের উপরে যাব, মানে অর্থাৎ এই রেড যে অ্যালার্টটা দেখতে পাচ্ছেন, রেড সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে দেখুন তার কমেন্টে দেখেছি গো এহেড। এরকম করে আমি যদি আরেকটা ইয়াতে চাই, এই যে তারেকের এখানে রাখলাম, ওখানে এখানে এই সেলে রেখে আমি যদি শিফট কি চেপে ধরে ফাংশনের F2 প্রেস করি তাহলে আসছে। এবার বললাম যে এখানে লিখলাম গুড। ওকে, গুড লিখে বাইরে ক্লিক করলাম। তাহলে দেখুন আমি যদি এখন ক্লিক এখানে নিলাম, মাউস পয়েন্টারটা নেওয়ার পরে এরপরে দেখেন তার কমেন্টটা দেখা যাচ্ছে কি গুড। আবার দেখেন এখানে দেখাচ্ছে কি আপনার ওকে, এখানে দেখছে গো অ্যাহেড। এখন কথা হচ্ছে যে এই কমেন্টটা চাচ্ছেন যে আপনারা ডিলিট করে দেওয়ার জন্য, অর্থাৎ এই কমেন্টটা আপনারা চাচ্ছেন যে ডিলিট করে দেওয়ার জন্য, তখন যেটা করবেন এটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখুন ডিলিট কমেন্ট, ওকে, এই ডিলিট কমেন্টে ক্লিক করলে সেই কমেন্টে কিন্তু চলে যাবে। ওকে, এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্টে দিয়ে দিবেন, তাহলে কিন্তু কমেন্টটা চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কমেন্ট করতে হয়, অর্থাৎ শিফট কি চেপে ধরে F2 ফাংশনের F2 প্রেস করে। এবার হচ্ছে যে 8 নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে সেলের মধ্যে, যে কোনো সেলের মধ্যে সময় এবং তারিখ ইনসার্ট করা যায়। যেমন ধরুন এই যে এখানে আমি একটা তারিখ দিলাম, তো এই তারিখটা ধরুন আমি এখান থেকে এই একটা, এই 3টা আমি বাদ দিয়ে দিলাম। ওকে, বাদ দিয়ে আমি চাচ্ছি যে আজকের ডেটটা দেখানোর জন্য। তো এটি করার জন্য আপনারা যেটি করবেন, কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে সেমিকোলন প্রেস করবেন। তাহলে দেখুন এই যে 2/8/2025, অর্থাৎ আজকে আমি যে রেকর্ডটা করছি সেটি কিন্তু আজকে 8 তারিখ। তো এই জন্য দেখুন 2/8/2005 আসছে। এবার এন্টার কি প্রেস করি, তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমার ডেট আকারে চলে আসছে। এইভাবে আমি কন্ট্রোল চেপে ধরে সেমিকোলন প্রেস করলে ওই ডেটটা কিন্তু আমাদের চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ডেটটা নিয়ে আসতে হয়। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কিভাবে টাইম, অর্থাৎ এখন বর্তমানে আমার যে রেকর্ডটা হচ্ছে এখানে যে টাইমটি দেখাচ্ছে, এই টাইমটি আমি যদি নিয়ে আসতে চাই তাহলে কি করব, যেই সেলে রাখতে চাচ্ছি সেই সেলে নিয়ে কন্ট্রোল শিফট চেপে ধরে সেমিকোলন প্রেস করবেন। তাহলে দেখুন এই যে 11টা 22, এখানেও দেখুন এই যে নিচে কিন্তু 11টা 22 দেখাচ্ছে। কন্ট্রোল শিফট চেপে ধরে সেমিকোলন প্রেস করবেন, তাহলে দেখবেন যে 11টা 22 PM এই যে এখানে দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে তারিখ এবং সময় নিয়ে আসতে হয় কিবোর্ডের মাধ্যমে, শর্টকাট কমান্ডের মাধ্যমে, সেটিও আমরা দেখে ফেললাম। ওকে, এরপর হচ্ছে যে 9 নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে পূর্বের ওয়ার্কশিটে অথবা পরের ওয়ার্কশিটে যাওয়া যায়। তো এই জিনিসটি করার জন্য আপনারা এখানে ওয়ার্কশিট কয়টা, ওয়ার্কশিট এখানে একটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে শীট 1 আর একটা হচ্ছে শুধুমাত্র শীট 1 দেখতে পাচ্ছেন। ধরুন আমি এখানে আরো কয়েকটা শীট তৈরি করি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। ধরেন এখানে 4টা এখন শীট আছে, আমি শীট 2 তে যেয়ে জাস্ট এখানে একটু টাইপ করে দেই আপনাদের বোঝার জন্য। এখানে লিখলাম শীট 2। ওকে, এটা একটু বড় করে দিচ্ছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমরা এখান থেকে একটু বড় করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে কি শীট 2। ওকে, এটা বেশি বড় হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে সেম, আমরা এই শীট এখানে যে আমরা এটাকে জাস্ট একটু শীট 3 করে দিই, জাস্ট বোঝার জন্য শীট 3 করে দিচ্ছি। ওকে, সরি, এখানে এসে এটাকে আমরা শীট 3 করে দিচ্ছি, শীট 3। ওকে, এরপরেরটা আমরা একটু শীট 4 করে দিচ্ছি, শীট 4। আচ্ছা, এটাকে একটু কপি করে নিয়ে আসি এখান থেকে, শীট 4। এখানে এসে আমরা শীট 4 করে দিলাম। এরপরে আমরা যেটি করব, এই শীট 4 এখানে শীট 4 দিলাম। ওকে, এখন আমাদের 9 নাম্বার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে কিভাবে পূর্বের ওয়ার্কশিটে অথবা পরের ওয়ার্কশিটে যাওয়া যায়। দেখুন এখানে আমরা যে এই যে শীট 1 এ আমি আছি, তো শীট 1 এ থাকাকালীন আমরা যদি আমরা পরের শীটে যেতে চাই, মানে শীট 2, শীট 3, শীট 4, তখন আমাদেরকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ফেজ ডাউন। দেখুন একটু খেয়াল করুন, এখন আছে কি শীট 2 তে। আবার যদি কন্ট্রোল চেপে ধরা অবস্থায় ফেজ ডাউন আমরা প্রেস করি তাহলে শীট 3 তে আসি।
আবার দেখুন এই যে এখানে একটু লক্ষ্য করুন, এরপর হচ্ছে কি শিট আবার কন্ট্রোল চেপে ধরে পেজ ডাউন, তাহলে দেখুন শিট 4 এ এখন চলে আসছে। এখন আমরা যদি এরকম করে শিট 3, শিট 2, শিট 1 এ যেতে চাই তখন সেটাকে বলা হয় প্রিভিয়াস শিট। আর যে পরের শিটে গেলে সেটাকে বলে নেক্সট শিট। ঠিক আছে? এখন যদি প্রিভিয়াস শিটে যেতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে কন্ট্রোল চেপে ধরে ফেজ আপ যে কিটা রয়েছে সেটা প্রেস করুন। তাহলে দেখুন এখন শিট 3 তে আছি। এরপর আবারও কন্ট্রোল চেপে ধরে ফেজ আপ প্রেস করি। এখন আছে কি শিট 2 তে। তেমনি করে আবারও যদি প্রেস করি কন্ট্রোল চেপে ধরে ফেজ আপ তখন হচ্ছে কি শিট 1 এ চলে আসছি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ওয়ার্কশিট থেকে আমরা পরের ওয়ার্কশিটে যেতে পারি অথবা পূর্বের ওয়ার্কশিটে আসতে পারি কন্ট্রোল ফেজ ডাউন এবং কন্ট্রোল পেজ আপ এর মাধ্যমে। তো এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 10 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে ডাটার মধ্যে কিভাবে ফিল্টারিং করতে হয়। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ডাটা রয়েছে টেবিল আকারে। এই টেবিলের আমরা চাচ্ছি যে ফিল্টারিং করার জন্য। অর্থাৎ প্রোডাক্ট নাম অনুসারে আমি ফিল্টার করতে পারি অথবা কোয়ান্টিটি অনুসারে ফিল্টার করতে পারি। যেমন ধরেন যাদের ১০ রয়েছে তাদেরটা শুধু দেখাবো বা এখানে যারা ৫০০ র মধ্যে রয়েছে তাদেরটা ইউনিট প্রাইস তাদেরটা দেখাবো। তো এই জাতীয় যদি কাজগুলো করতে চাই তখন আমাদেরকে কি করতে হয়? টেবিলের মধ্যে ফিল্টারিং করতে হয় যেন সহজে যেন আমরা আ তথ্যগুলা সার্চ করে নিয়ে আসতে পারি। তো এই জিনিসটি করতে গেলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ১ম এ এই টেবিলটিকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। ওকে। টেবিলটিকে দেখুন আমি যদি সম্পূর্ণ সিলেক্ট করতে চাই একটু খেয়াল করুন। এই যে প্রোডাক্ট নেমের এখানে এই সেলটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেন। তাহলে কি হলো আমার পুরো এই কলামটা প্রোডাক্ট নেমের কলামটা সিলেক্ট হলো। ওকে ডান। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করুন। রাইট অ্যারো অর্থাৎ যদি রাইট অ্যারো প্রেস করুন তাহলে দেখবেন যে আমাদের পুরা টোটাল যেই অর্থাৎ টেবিলটি রয়েছে সেটি কিন্তু কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। ওকে। তো এই অবস্থায় আপনারা যেটি করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে এল প্রেস করবেন। তাহলে দেখুন প্রত্যেকটা কলামের অর্থাৎ প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল সবগুলার পাশে কিন্তু একটা ফিল্টারিং একটা অপশন চলে আসছে। এই যে দেখুন এখন যদি আমরা একটু বাহিরে ক্লিক করি যে প্রত্যেকটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন আপনারা এখানে অনেক কিছু করা যাবে। সর্টিং করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে আপনারা সার্চ করতে পারবেন তাদের প্রোডাক্ট অনুসারে যে এখানে তো প্রত্যেকটা আলাদা, আলাদা প্রোডাক্ট রয়েছে দেখেন। ল্যাপটপ, মনিটর এখন এখানে যদি ল্যাপটপটা যদি আপনি যদি শুধু দেখতে চান তাহলে আপনি ল্যাপটপটা দেখতে পারবেন। যেমন ধরুন আমি এখানে একটু উপরে উঠাই, সিলেক্ট অলটাকে আমি আনসিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আমি চাচ্ছি যে শুধুমাত্র এখানে যে ল্যাপটপটা রয়েছে আ সেটা আমি দেখতে চাচ্ছি। তাইলে এই ল্যাপটপ সিলেক্ট করে এখন যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখবেন ল্যাপটপ আছে কয়টা? ১ টা। আবার যদি আমি যদি ফিল্টারিং এখানে যাই, এখানে যাওয়ার পরে যদি সিলেক্ট অল দেই, অল এ ক্লিক করলে তাইলে ওকে সবগুলা কিন্তু আমাদের চলে আসছে। এখন আমি যদি এইভাবে না চাই যে না আমি চাচ্ছি যে এইভাবে চাচ্ছি না। আমি চাচ্ছি যে কোয়ান্টিটি অনুসারে। তাহলে সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো এই যে কোয়ান্টিটিতে ক্লিক করব। কোয়ান্টিটিতে ক্লিক করে এখন চাচ্ছি যে শুধুমাত্র আমার যে ১০ টা যে কোয়ান্টিটি রয়েছে সেটা আমি দেখাতে চাচ্ছি। তাহলে সেখানে এটা শুধুমাত্র এটা সিলেক্ট করে এরপর ওকেতে ক্লিক করুন। তাহলে দেখুন ১০ টা কোয়ান্টিটি যতটা আছে ততটা দেখাচ্ছে। একটা হচ্ছে ল্যাপটপের জন্য, একটা হচ্ছে কি স্পিকারের জন্য। তো আবার কোয়ান্টিটিতে যেয়ে আমরা যদি সিলেক্ট অল দেই তাহলে ওকেতে ক্লিক করলে তাহলে দেখতে পারবেন কি সেটি কিন্তু আমাদের এখানে চলে আসছে। তেমনি করে ইউনিট প্রাইস এ যদি যাই, এখন ইউনিট প্রাইস এ যদি আপনারা যদি চান যে আ এই ৫০০ র মধ্যে যেগুলো রয়েছে ৫০০ থেকে ৮০০ র মধ্যে সেই তথ্যগুলা দেখাতে চাচ্ছি বা ৪০০ থেকে ৮০০ র মধ্যে যেই আ মা অর্থাৎ ইউনিট প্রাইস রয়েছে সেগুলা দেখাতে চাচ্ছি। সেটিও কিন্তু আপনারা করতে পারেন এখান থেকে। তো এইজন্য সিলেক্ট অল টি আনসিলেক্ট করে এখান থেকে ধরেন আপনারা চাচ্ছেন কি ৪০০ এরপরে হচ্ছে কি ৫০০ ধরেন ৫০০ তারপরে হচ্ছে কি ৮০০ এই জাতীয় জিনিসগুলাকে আপনি দেখাতে চাচ্ছেন। তখন আপনি এরপরে ওকেতে ক্লিক করুন তাহলে দেখুন এই যে ৮০০, ৫০০, ৪০০ এই জিনিসগুলা রয়েছে। এখন কথা হচ্ছে এটা তো স্পেসিফিক আমি দিয়ে দিয়েছি যে ৮০০, ৫০০, ৪০০ সেজন্য ৮০০, ৫০০, ৪০০ আসছে। এখন এখানে তো এরকম একটা কন্ডিশনও তো আপনার থাকতে পারে যে আপনারা চাচ্ছেন কিরকম যে আ এরকম ৫০০ থেকে ৮০০ র মধ্যে যেগুলা রয়েছে সেগুলাকে আপনারা কি করতে চাচ্ছেন? সেগুলাকে আপনারা আ অর্থাৎ দেখাতে চাচ্ছেন। তো এই জিনিসটি করতে গেলে আপনারা যেটি করবেন, আমি এখানে একটু ওকে করে দেই সিলেক্ট অল দিয়ে। আ এখান থেকে এই যে ইউনিট প্রাইস এ এখান থেকে ক্লিক করে যে নাম্বার ফিল্টারিং অর্থাৎ নাম্বার ফিল্টারিং এখান থেকে আপনারা এই যে গ্রেটার দেন বা দেখা গেছে পাশে অর্থাৎ বিটুইন আছে এখানে। এই বিটুইন দিয়ে কিন্তু আপনারা করতে পারেন বা গ্রেটার দেন দিয়ে করতে পারেন। মানে একটা কন্ডিশন দিতে হবে। যেমন আমি যদি বিটুইন এত থেকে এতর মধ্যে তো বিটুইন দিলাম। ওকে বিটুইন দেওয়ার পরে এখানে আসেন এই যে ইউনিট প্রাইস ধরেন আমি এখানে দিলাম আ ধরেন ৪০০ এখানে এন্ড আছে মানে ২ টাই কিন্তু সত্য হতে হবে এবং ৫০০ ৪০০ থেকে ৮০০
দেওয়ার পরে এখন যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এই যে এখানে কিন্তু চলে আসছে। ওকে। তো আবারও যদি আমি এখানে একটু যাই, এখানে যাই যদি আবারও নাম্বার ফিল্টারিং এ যাই, নাম্বার ফিল্টারিং এ যেয়ে আমি যদি এখানে ধরেন গ্রেটার দ্যান বা লেস দ্যান এটাই দিলাম ধরেন, আ এটাই দিলাম ধরেন গ্রেটার দ্যান। ওকে। তো এখানে ইউনিট প্রাইস এ কি বলছে? গ্রেটার দ্যান। অর্থাৎ আমি যদি ৪০০ র উপরে যদি যারা আছে তাদেরটা শুধু দেখতে চাই বা ২০০ র উপরে যারা আছে তাদেরটা যদি দেখতে চাই, তাহলে এখন কি করব? এখানে একটু খেয়াল করুন। এই যে এখানে ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল অর্থাৎ গ্রেটার দ্যান দিলাম। মানে ২০০ র উপরে যেটা হবে তাদেরটা দেখাতে চাচ্ছি। বা অর, এন্ড না দিয়ে অর দেখাতে চাচ্ছি। ওকে দেন। ওকে দিলে তাহলে দেখুন এই যে ৮০০, ৫০০, ৪০০ এরপর হচ্ছে কি ২৫০ অর্থাৎ আমরা ইকুয়াল। ১ম টা হচ্ছে কি ইকুয়াল, এরপর হচ্ছে গ্রেটার দ্যান মানে ২০০ অর্থাৎ ২০০ বা ২০০ র উপরে চাচ্ছি। সরি ২০০ র উপরে যেগুলো চাচ্ছি সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন ফিল্টারিং কাজটা কিন্তু অনেক কাজে লাগবে। আপনারা মানে স্পেসিফিক কিছু ডাটার উপরে ভিত্তি করে আপনাদের অসংখ্য ডাটা থেকে আপনারা স্পেসিফিক তথ্যগুলা কিন্তু নিয়ে আসতে পারবেন। তো ফিল্টারিং কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকে আমি একটু অল সিলেক্ট করে দিয়ে আগের অবস্থায় নিয়ে আসি। ওকে। তো আর এই যে ফিল্টারিং এটা যদি আপনারা যদি ডিলিট করে দিতে চান তাহলে এই ডাটাটাকে ১ম এ সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে কন্ট্রোল শিট আবার এল প্রেস করবেন। তাহলে দেখবেন যে ফিল্টারিং অপশনটি কি চলে যাবে। তো এরপরে হচ্ছে যে ১১ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে হিডেন যে সেলগুলা রয়েছে অর্থাৎ হিডেন বলতে আমি এখান থেকে কিছু রো হিডেন করে দিব। দেওয়ার পরে এই এই ডাটাগুলা আপনার থাকবে। অর্থাৎ এই ডাটাগুলা আপনার হিডেন অবস্থায় থাকবে। কিন্তু এগুলা ছাড়া আমি চাচ্ছি যে ডাটাগুলা হিডেন করেছে এগুলা ছাড়া যে ডাটাগুলা রয়েছে সেগুলা অন্য আরেকটা জায়গায় আমি যখন পেস্ট করব শুধুমাত্র ওগুলাই দেখাবে। যেমন ধরুন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই। ধরুন এখানে এই যে হেডফোন এটাকে আমি আনহাইড করে দিচ্ছি। জাস্ট আনহাইড। এই যে হাইড করে দিলাম। ওকে। এরপরে ধরেন আমি মনিটরটাকে হাইড করে দিলাম। ডান। হাইড করার পরে এখন দেখুন আমি যদি এই কলামটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম। কন্ট্রোল সি প্রেস করে যদি এখানে পেস্ট করি তাহলে দেখুন আপনার এই যে ল্যাপটপ, স্মার্টফোন ওকে। এরপরে তো ট্যাবলেট আসার কথা। আসছে কি? হেডফোন। যেটা আমরা হাইড করেছি সেটা কিন্তু চলে আসছে। আবার দেখেন ট্যাবলেট রয়েছে, কিবোর্ডও কিন্তু অর্থাৎ কিবোর্ড। কিবোর্ডের আগে কি ছিল? মনিটর। সেটাও কিন্তু চলে আসছে। কিন্তু সেটা তো চাচ্ছি না। অর্থাৎ যেগুলাকে হাইড করে ফেলেছি সেগুলা আর দেখাবে না। জাস্ট কপি করার পরে যেগুলা এখন ভিজিবল অবস্থায় আছে সেগুলা দেখাবো। তো এই কাজটি করার জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমি একটু এখানে যাই। এটাকে স্কিপ করি। ওকে। ১ম এ এই তথ্যগুলাকে ১ম এ সিলেক্ট করতে হবে। ওকে। সিলেক্ট করার পর মানে আমার তো ২ টা ডাটা কিন্তু হাইড করা আছে ২ টা রো। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যেটা করবেন অল্টার কি প্রেস করে সেমিকোলন প্রেস করবেন। ওকে। সেমিকোলন প্রেস করার পরে দেখবেন আপনাদের এখানে একটা কিন্তু দাগ চলে আসছে দেখুন। এরপর আপনারা যেটা করবেন কন্ট্রোল সি প্রেস করবেন। কন্ট্রোল সি প্রেস করার পরে দেখুন এগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে যেটা হাইড রয়েছে সেখানে কিন্তু আলাদাভাবে একটা বর্ডার চলে আসছে। ওকে। এরপরে আপনারা যেটি করবেন যেখানে নিতে চান সেখানে ক্লিক করে এরপরে কন্ট্রোল ভি প্রেস করুন। তাহলে দেখবেন শুধুমাত্র যেই সেলগুলা ভিজিবল অবস্থায় রয়েছে বা যে ডাটাগুলা দেখা যাচ্ছে সেগুলাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু খেয়াল করুন এই যে ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট এগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে হিডেন ডাটাগুলাকে বাদ দিয়ে ভিজিবল যে ডাটাগুলো রয়েছে সেগুলাকে কিভাবে অন্যথায় আমরা কপি করতে পারি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এইগুলাকে আমি আগের অবস্থায় একটু নিয়ে আসি। ওকে। আগের অবস্থায় নিয়ে আসার পর আমি কন্ট্রোল ওকে ওয়াই দিলাম। ওকে। স্কিপ প্রেস করে এটা নিয়ে আসলাম। আর এখান থেকে কন্ট্রোল শিফট এল প্রেস করে এটাকে ফিল্টারটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমি ১২ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে রো অথবা কলাম অথবা রো কলামকে ফ্রিজ করতে হয়। আচ্ছা ফ্রিজ জিনিসটা হচ্ছে যে ধরুন আপনাদের এখানে অসংখ্য ডাটা রয়েছে। এখন অসংখ্য ডাটার মধ্যে আপনি স্ক্রল করে যাচ্ছেন নিচের দিকে। তো যাওয়ার পরে দেখুন তাদের যেই হেডিং গুলো ছিল বা টাইটেল গুলো ছিল সেগুলো কিন্তু এখন নাই। সেগুলো কিন্তু উপরে চলে গেছে। এখন আপনারা এখানে এই যে আ এই কলামটা দেখে বুঝতে পারছেন না যে এটা কি আপনার এটা কোন ধরনের টাইটেল রয়েছে। আবার এই যে বি কলামের এটা কোন ধরনের টাইটেল বা হেডিং রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আবার তেমনি করে আপনি লেফট থেকে রাইট এ যাচ্ছেন তখন কিন্তু দেখুন আপনার এই যে এই তথ্যগুলো রো ওয়াইজ তথ্যগুলো এটা কোন ধরনের প্রোডাক্টের নাম রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না। তো এই জিনিসগুলা
সেলগুলোকে ফিক্সড রাখার জন্য, যেমন টপ রো এবং হচ্ছে যে ফার্স্ট কলামকে ফিক্সড রাখার জন্য আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে ফ্রিজ করতে পারি। তো এটি করার জন্য এই যে প্রোডাক্ট নেমের যে কলামের প্রথম যে প্রোডাক্ট নেমটার সেলটা রয়েছে সেটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আপনারা যেটি করবেন অল্টার কি প্রেস করবেন, তারপর ডাব্লিউ প্রেস করবেন, এরপরে হচ্ছে যে এফ প্রেস করে আর প্রেস করবেন। আর মানে হচ্ছে যে টপ রো, এ আর প্রেস করলাম। তাহলে দেখুন আমরা যখন স্ক্রল করব নিচের দিকে আসবো, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে জিনিসটি রয়েছে যে টপ রোটা কিন্তু ফিক্সড অবস্থায় রয়েছে। এখন যদি আমরা স্ক্রল করি তাহলে আমাদের এখন বুঝতে কিন্তু সহজ হচ্ছে যে প্রোডাক্ট নেম কোনগুলা, কোয়ান্টিটি কোনগুলা, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি। ওকে, তো এরপরে আসেন এটাকে যদি আমরা এখন যদি বাদ দিয়ে দিতে চাই তাহলে আবার কি করব, অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে ডাব্লিউ তে যাব, ডাব্লিউ প্রেস করে এফ প্রেস করব, তারপরে আমরা যেটি করব এখান থেকে আমরা যেটি করতে পারি এফ প্রেস করব। এফ প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু আনফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ আনফ্রিজ হয়ে গেল। ওকে, এরপর আসেন আমরা এখন যেটি করব সেটি হচ্ছে যে এখন যদি কলামকে আমরা যদি ফ্রিজ করতে চাই তাহলে আমরা কি করব, তাহলে যেটি হচ্ছে যে এই ল্যাপটপ বা এই যে ল্যাপটপ যে সেলটি রয়েছে সেটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, তারপরে ডাব্লিউ প্রেস করবেন, তারপরে এফ প্রেস করবেন, তারপরে হচ্ছে যে সি প্রেস করবেন। সি প্রেস করলে আপনারা দেখতে পারবেন যে কলামের যেই প্রোডাক্ট নেমগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিক্সড অবস্থা রয়েছে। এখন দেখুন, তাহলে এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে ল্যাপটপের ইউনিট প্রাইস কত 800, স্মার্টফোনের কত 500, এটা কিন্তু সহজে কিন্তু আমরা বুঝতে পারছি। এখন যদি এই ফার্স্ট কলামটাকে যদি আনপ্রেস করতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করবেন, ডাব্লিউ প্রেস করবেন, তারপর হচ্ছে এফ প্রেস করবেন, তারপরে এফ প্রেস করবেন, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, আনফ্রিজ হয়ে যাবে কলামগুলো। ওকে, এখন আসুন আপনি চাচ্ছেন যে একত্রে কলাম প্লাস হচ্ছে যে আপনার অর্থাৎ ফার্স্ট কলাম এবং হচ্ছে যে টপ রো একত্রে ফ্রিজ করবেন। তো এই জন্য আপনাদেরকে যেটি করতে হবে, এই যে কোয়ান্টিটির প্রথম যে সেলটি রয়েছে 10, মানে এটা আপনার বুঝতে হবে যে আপনি যদি ইউনিট প্রাইস থেকে করেন তাহলে এই যে এখানে যে জিনিসটা রয়েছে এ কলাম বি কলাম সেটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি কোথা থেকে ফ্রিজ করতে চাচ্ছেন, মানে কলাম এবং রোকে। তো আমি চাচ্ছি যে কোয়ান্টিটির এই যে 10 থেকে, তাহলে কি হবে আমার উপরের যে টপ রোটা রয়েছে এবং লেফট সাইডে যে কলামটা রয়েছে সেটা ফ্রিজ অবস্থা হবে। তো এই 10 সেলের উপরে আমি অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় আমরা যেটি করব সেটি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করব, তারপরে ডাব্লিউ প্রেস করব, তারপরে এফ একবার প্রেস করব, আবার এফ প্রেস করব। তাহলে দেখুন আপনারা একটু খেয়াল করে আমি যখন স্ক্রল করি, স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আমাদের টপ রোটা কিন্তু ফিক্সড অবস্থায় আছে। প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি যে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ফিক্সড অবস্থায় রয়েছে। তেমনি করে আমি যদি এখন হরিজন্টাল অর্থাৎ লেফট থেকে রাইটে যাই তাহলে দেখুন আমাদের প্রোডাক্ট যেটি রয়েছে, প্রোডাক্ট নেমগুলো সেগুলো কিন্তু ফিক্সড রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ফ্রিজ করতে পারি টপ রোকে এবং ফার্স্ট কলামকে, অথবা রো এবং ফার্স্ট কলামকে একত্রে কিভাবে ফ্রিজ করা যায়। এখন এই জিনিসটাকে যদি আনফ্রিজ করতে চাই তাহলে আমরা কি করতে পারি? তো আনফ্রিজ করার জন্য আমরা যেটি করব এটিকে সম্পূর্ণ সিলেক্ট করতে পারেন, অথবা এই সেলে থাকা অবস্থা কোয়ান্টিটির যে 10 সেলটি রয়েছে এই সেলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করুন, তারপরে আপনারা অর্থাৎ অল্টার কি প্রেস করার পরে ডাব্লিউ প্রেস করুন, তারপরে এফ প্রেস করুন, তারপরে হচ্ছে যে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এফ প্রেস করবেন, এফ জাস্ট এফ প্রেস করবেন। এফ প্রেস করার পরে দেখবেন সম্পূর্ণ আপনার যে টেবিলটা রয়েছে সেটা কিন্তু আনফ্রিজ অবস্থায় হয়ে যাবে। এই যে দেখুন আমি স্ক্রল করলাম, এরপর আবার যদি লেফট থেকে রাইটে যাই সেটাও কিন্তু আনফ্রিজ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রিজ জিনিসটা কিভাবে কাজ করে। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে 13 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে ফরম্যাট সেল ডায়ালগ বক্স কিভাবে নিয়ে আসতে হয়। অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে আমাদের নাম্বারকে আমরা জেনারেল থাকলে সেটাকে নাম্বার করতে হয়, বা দেখা যাচ্ছে টেক্সটে নিতে হয়। তো এই জাতীয় কাজগুলো করার জন্য আমরা যেটি করতে পারি, যেমন ধরুন কিবোর্ড থেকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে কন্ট্রোল চেপে ধরে 1 প্রেস করবেন। কন্ট্রোল চেপে ধরে যখন 1 প্রেস করবেন তখন দেখবেন ফরম্যাট সেল নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। অর্থাৎ এখান থেকে আপনারা এই যে এখানে ক্যাটেগরি রয়েছে জেনারেল, নাম্বার, কারেন্সি, অর্থাৎ আপনার নাম্বারটাকে কারেন্সি আকারে দেখাতে পারেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখবেন এই যে এটা কিন্তু কারেন্সি আকারে চলে আসছে। তেমনি করে আপনারা যদি চান যে এই পুরা সেলটার মধ্যে অর্থাৎ পুরা এই টেবিলটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে 1 প্রেস করুন, তাহলে এখান থেকে আপনারা অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন, ফন্ট দিতে পারবেন বা বর্ডার দিতে পারবেন বা ফিল কালার দিতে পারবেন। যেমন ধরুন আমি এটার ফিল কালার একটা দিতে চাচ্ছি সম্পূর্ণ, এই যে ফিল কালার এখানে যদি সিলেক্ট করি, ওকে এটা যদি সিলেক্ট করি, এটা একটু বোঝার জন্য সিলেক্ট করে ওকেতে যখন ক্লিক করব তাহলে দেখুন পুরোটা সম্পূর্ণ কি হয়ে যাবে, আপনার একটা কালার
বা অর্থাৎ হয়ে যাবে সম্পূর্ণ। অর্থাৎ আমরা ফরম্যাট সেলের মাধ্যমে না অনেক মানে আমাদের ডাটাগুলাকে সাজাতে পারি, ডাটাগুলার ভ্যালুকে আমরা অর্থাৎ কারেন্সিতে নিতে পারি বা অ্যাকাউন্টিং ফরম্যাটে নিতে পারি বা টেক্সটগুলাকে আমরা সাজাতে পারি। এইভাবে কিন্তু আমরা ফরম্যাট সেলের মাধ্যমে এই কাজগুলা করতে পারি। ওকে। এরপর হচ্ছে যে 14 নাম্বারে যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে একটি সেলে একাধিক লাইন কিভাবে লেখা যায়। অর্থাৎ হচ্ছে যে ধরুন আপনার এই সেলটি রয়েছে, এই সেলের মধ্যে আপনি একাধিক লাইনে করতে চাচ্ছেন, একটা লাইনে না। তখন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে ১ম আপনারা এখানে ধরেন ডাবল ক্লিক করলেন এই সেলে। ডাবল ক্লিক করার পরে এখানে লিখলেন যে ধরেন আমি লিখলাম এখানে কম্পিউটার। ওকে। কম্পিউটার লেখার পরে এবার নিচে এসে আপনারা লিখবেন মাউস। মানে একটা সেলের মধ্যে। এইজন্য কিবোর্ড থেকে যেটি করতে হবে অল্টার কি প্রেস করে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন ওই সেলের মধ্যে পরবর্তী লাইনে কিন্তু কম্পিউটার পরে কিন্তু কার্সরটা চলে আসছে। এখন যদি আমি এখানে লিখি মাউস, এরপরে এন্টার কি প্রেস করে আমি যদি এখন লিখি যে কিবোর্ড, ওকে, কিবোর্ড লিখলাম। এখন যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে দেখুন কি হয়। এই যে এন্টার কি প্রেস করলাম, তাহলে যে কম্পিউটার, মাউস, কিবোর্ড এটা যেহেতু ৩ লাইনে হয়ে গেছে সেজন্য এই রোটার হাইট কিন্তু বেড়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অর্থাৎ একটা সেলের মধ্যে একাধিক লাইন নিয়ে কাজ করতে পারি। তো এরপরে আমাদের যে কাজটি দেখাবো ১৫ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে এক ওয়ার্কবুক থেকে আরেক ওয়ার্কবুকে কিভাবে যাওয়া যায়। অর্থাৎ একটা এক্সেল ফাইল থেকে আরেকটা এক্সেল ফাইলে কিভাবে যাওয়া যায়। তো এটি করার জন্য দেখুন আমার কিন্তু এখানে কয়টা ফাইল? আমার এখানে রয়েছে কি একটা ফাইল। একটা ফাইল রয়েছে। তো এটি যদি আমরা যদি এখন আরো একটা ফাইল আমি নিয়ে আসি একটু, ফাইলে যাই বা কন্ট্রোল এন দিলেও কিন্তু হবে। কন্ট্রোল এন দিয়ে কিন্তু আমরা কাজটি করতে পারি। ওকে। তো দেখুন এখানে কিন্তু আরেকটি বুক 1 নামে চলে আসছে। আর এখানে যেটি রয়েছে সেটি আসছে কি আমাদের অর্থাৎ শর্টকাট এক্সেল 20 শর্টকাট 20 শর্টকাট এক্সেল। এখানে ২ টি ওয়ার্কবুক রয়েছে। এখন আমি যদি বুক 1 এর ওয়ার্কবুকে যেতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে অ্যা সেটি হচ্ছে যে কন্ট্রোল চেপে ধরে ট্যাব প্রেস করবেন। অর্থাৎ দেখুন কন্ট্রোল চেপে ধরে যদি ট্যাব প্রেস করি তাহলে বুক 1 এর যে ওয়ার্কবুকটা রয়েছে সেটাতে। আবার যদি কন্ট্রোল চেপে ধরে যদি আমরা এখন আসলাম কি আমাদের অর্থাৎ যে শর্টকাট এক্সেল ফাইলে বা এই ওয়ার্কবুকে চলে আসছে। এভাবে আপনাদের যদি মাল্টিপল ওয়ার্কবুক ওপেন থাকে আপনারা কন্ট্রোল ট্যাব চেপে ধরে আপনারা যেতে পারবেন। কিন্তু আরেকটা আমাদের শর্টকাট কমান্ড রয়েছে অল্টার ট্যাব। অল্টার ট্যাব মানে হচ্ছে যে আপনার এক্সেল ফাইল ওপেন থাকুক, পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন থাকুক বা কোনো একটা অর্থাৎ গ্রাফিক্স সফটওয়্যারের ফাইল ওপেন থাকুক বা একটা ব্রাউজিং সফটওয়্যার ওপেন থাকুক, যেটা ওপেন থাকুক না কেন আপনারা সেখানে যেতে পারবেন। যেমন আমি যদি এখানে অল্টার চেপে ধরে ট্যাব কি প্রেস করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলা জিনিস কিন্তু এখানে ওপেন রয়েছে। যেমন এই যে ২ টা এক্সেল ফাইল, এরপরে ব্রাউজিং বা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোন লিঙ্ক। তো এভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন? এই যেকোনো আপনারা আ অর্থাৎ অল্টার ট্যাব ধরে কিন্তু আপনারা যেকোনো প্রোগ্রামে যেতে পারেন। আর কন্ট্রোল ট্যাব ধরে কিন্তু আমাদের এক্সেলের যে ওয়ার্কবুক রয়েছে সেগুলা কিন্তু আপনারা কি করতে পারবেন? যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এক ওয়ার্কবুক থেকে আরেক ওয়ার্কবুকে যেতে পারি। এরপর হচ্ছে ১৬ নম্বরে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে বিভিন্ন ওয়েবসাইটকে বা বিভিন্ন ফাইলকে লিঙ্ক আপ করা যায় বা হাইপার লিঙ্ক দেওয়া যায়। যেমন ধরুন আমরা যদি একটু দেখাই যে আমি এখানে লিখলাম সোশ্যাল লিঙ্ক। ওকে। এটা লিখলাম। লিখার পরে এখন যদি আমি এখানে লিখি যে ধরেন ফেসবুক। ওকে। এখানে এটা লিখলাম। ফেসবুক লিখলাম। তো এই যে ফেসবুক লিখলাম, তারপরে ধরুন আমি এখানে লিখলাম ইউটিউব লিখলাম। এই ২ টা দেখাচ্ছি। তো এই ফেসবুক লেখার পরে আমি যদি এই জিনিসটাকে যদি এখন লিঙ্ক আপ করতে চাই, মানে এটার উপরে ক্লিক করলে আমার ওয়েবসাইটে ফেসবুকে আমার চলে যাবে। তো এই কাজটি করার জন্য এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যেটি করবেন অর্থাৎ এটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কে প্রেস করবেন। কন্ট্রোল কে প্রেস করার পরে দেখবেন ইনসার্ট হাইপারলিংক নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। এরপর আপনারা যেটি করবেন এই যে অ্যাড্রেস যে অপশনটি রয়েছে অর্থাৎ অ্যাড্রেস যে অপশনটি রয়েছে এই বক্সে এসে আপনি ফেসবুকের ওয়েবসাইটের নামটি লিখে দেবেন। যেমন আমি লিখলাম http এরপর এরপর www.facebook.com এরপরে এন্টার কি প্রেস করেন অর্থাৎ ওকেতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন ফেসবুকের নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে এবং ফেসবুকের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তেমনি করে যদি আপনি ইউটিউবটা করতে চান তাহলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কে প্রেস করুন। কন্ট্রোল কে প্রেস করার পরে এরপরে অ্যাড্রেসের যে বক্সটি রয়েছে সেখানে লিখুন http://www.youtube.com ওকে লিখে এবার এন্টার প্রেস করুন। তাহলে দেখুন আপনার অর্থাৎ যেটি হবে সেটি হচ্ছে যে
একটু ওয়েট করুন, এই যে ইউটিউবে কিন্তু চলে আসছে। এখন দেখুন ফেসবুক এবং ইউটিউব। এখন আমি যদি এখানে যদি ক্লিক করতে চাই, একটু খেয়াল করুন, এই লিঙ্কের উপরে যাওয়ার পরে কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করার পরে অথবা কন্ট্রোল না প্রেস করে কিন্তু একটা দেখুন হ্যান্ড টুল আসছে। ওকে। এখন যদি আমি ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করলে দেখবেন আমার কিন্তু ব্রাউজারে কিন্তু আমার ফেসবুকের ওয়েবসাইটে কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা লিঙ্ক আপ করে আমাদের যেকোনো সাইটে কিন্তু আমরা প্রবেশ করতে পারি। তো এরপরে আসেন, এরপরে যে জিনিসটা আমরা শিখব সেটি হচ্ছে যে এটি গেল আমরা কিভাবে লিঙ্ক আপ করতে হয় সেটি কিন্তু আমরা দেখে ফেলেছি। এরপরে আসেন, আপনি যদি এই লিঙ্কগুলাকে এখন চাচ্ছেন যে আনলিঙ্ক করার জন্য, অর্থাৎ এই লিঙ্কগুলা আপনি চাচ্ছেন না, তখন আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে এই যে এটার উপরে রাইট বাটন ক্লিক করে আপনারা যেটি করতে পারেন, এখান থেকে এই যে দেখুন রিমুভ লিঙ্ক অর্থাৎ রিমুভ হাইপারলিঙ্ক, এখানে ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু চলে আসবে। মানে সবগুলোকে একত্রে সিলেক্ট করেও সে কাজটি করতে পারবেন। অর্থাৎ রিমুভ হাইপারলিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের একটি অপশন চলে আসবে। এই রিমুভ হাইপারলিঙ্কে ক্লিক করলে আপনার যে সোশ্যাল লিঙ্কগুলো ছিল সেগুলো থেকে আপনার এটা হাইপারলিঙ্কটা চলে যাবে। ওকে, মানে সাধারণ ফরম্যাটে চলে আসবে। এখন এটিতে গেল আমাদের বিভিন্ন ওয়েবসাইটকে লিঙ্ক করা। আপনারা ইচ্ছা করলে যে কোনো ফাইলকে আপনারা লিঙ্ক আপ করতে পারেন। অর্থাৎ যে কোনো ফাইলকেও আপনারা কি করতে পারেন, লিঙ্ক আপ করতে পারেন। যেমন ওয়ার্ডের ফাইল হোক, এক্সেলের ফাইল হোক, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। যেমন ধরেন আপনারা যদি কোনো একটা ফাইল করতে চান, তাইলে ওই ফাইলের একটা নাম লিখলেন। যেমন ধরেন আমি যদি চাই যে এখানে আমি ধরেন একটা এক্সেল ফাইলে আমি এখন লিঙ্ক আপ করব। তো আমি লিখলাম এখানে টেক্সট স্প্লিট, জাস্ট এটা লিখলাম। লিখার পরে আমি এন্টার দিলাম। এখানে সিলেক্ট থাকা অবস্থা কন্ট্রোল কে প্রেস করি। এখন আমি যে এক্সেল ফাইলটা দেখাতে চাচ্ছি সেটা আমার কোথায় আছে, অর্থাৎ সেটা আমি এখানে যদি যাই তো প্লেস ডকুমেন্ট, এখানে গেলাম। যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলা করতে পারবেন আপনি, যেমন শিট 1 শিট 2 এগুলো কিন্তু লিঙ্ক আপ করতে পারবেন। আর যদি চান যে না আপনি ফাইল চাচ্ছেন, তাহলে এই যে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, এখানে এসে আপনার ফাইলটা যেখানে আছে সেখান থেকে এই যে এখান থেকে দেখাই দিতে পারবেন। যেমন এখানে ডকুমেন্ট আছে, ডেস্কটপ আছে, সেখান থেকে দেখাই দিতে পারবেন। ধরুন আমি এখন চাচ্ছি যে এখান থেকে টেক্সট স্প্লিট না দেখিয়ে ধরেন আমি চাচ্ছি যে 21 বেসিক শর্টকাট ফর্মুলা এটা। তো ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে দেখুন একটা লিঙ্ক আপ হয়ে গিয়েছে। এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এই যে 20 এক্সেল ওয়ার্কশিট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখুন ওপেন হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফাইল বা কোনো ওয়েবসাইটের লিঙ্কে বা কোনো একটা শিটকে মানে এই শিটে থেকে আরেকটা শিটকে কিভাবে লিঙ্ক আপ করতে হয় বা হাইপার লিঙ্ক করতে হয় সেটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আসুন, এখন আমরা যেটি দেখব 17 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে সেলের মধ্যে কিভাবে বুলেট দেওয়া যায়। অর্থাৎ ধরুন আমি এখানে এই যে সোশ্যাল লিঙ্ক যেগুলো রয়েছে, অর্থাৎ সেলের মধ্যে আমরা এখন বুলেট দিব। তো বুলেট দেওয়ার জন্য ধরুন আমি এখানে আরেকটা লিখলাম টুইটার, জাস্ট টুইটার লিখলাম। ওকে, টুইটার লিখলাম। লিখার পরে এখন আসুন আমি ফেসবুকের পিছনে একটা বুলেট দিব, সেটা সার্কেল হোক বা ডিস্ক হোক। তো এটি দেওয়ার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি এফ এর পরে আসলাম। ওকে, আগে আসলাম। আসার পরে এখন কিবোর্ড থেকে যেটা করব, যাদের ল্যাপটপ রয়েছে তাদের জন্য হচ্ছে অল্টার কি প্রেস করবেন আর ফাংশন Fn চেপে ধরবেন। মানে উইন্ডোজ লোগো যেটা রয়েছে অল্ট এবং Fn এই দুইটাকে চেপে ধরে 7 প্রেস করবেন। 7 প্রেস করার পরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখুন আমাদের একটা যেই সার্কেল রয়েছে, অর্থাৎ এটাকে ডিস্ক বলা হয়, সেটা কিন্তু চলে আসছে। ওকে, আবার তেমনি করে যদি আপনি ইউটিউবে আসেন, আবারও ইউটিউবের এখানে যদি আপনি করতে চান, ধরেন আবারও Fn এবং অল্টার কি প্রেস করে এবার যদি 9 প্রেস করুন, তাহলে দেখবেন যে সেটা কিন্তু আরেকটা কিন্তু আমাদের এখানে এই যে আবার ছেড়ে দেন। তাহলে দেখুন এই যে এখানে কিন্তু আমাদের সার্কেল চলে আসছে। তো এটা গেল আমাদের যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে Fn এবং অল্টার কি, Fn কি এবং অল্টার কি প্রেস করে আপনি 7 অথবা 9 প্রেস করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন এরকম বুলেট চলে আসবে। আর যারা ডেস্কটপ ব্যবহার করেন তারা শুধুমাত্র যেটি করবেন, অল্টার ডেস্কটপ যারা ব্যবহার করবেন, অর্থাৎ ডেস্কটপ যারা ব্যবহার করছেন তারা শুধুমাত্র অল্টার কি প্রেস করে 7 অথবা 9 প্রেস করে ছেড়ে দিবেন। তাহলে দেখবেন এরকম একটা বুলেট চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এটি গেল আমাদের অর্থাৎ 17 নাম্বার কাজ, যে কিভাবে আমরা বুলেট দিতে পারি। এবার আসেন 18 নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে নরমাল একটি টেবিলকে টেবিলে রূপান্তরিত করা যায়। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস দেখেছি যে এরকম যে ফিল্টারিং দেখেছি। এখন ধরুন আপনি এই
এই সম্পূর্ণ টেবিলটাকে আপনি চাচ্ছেন যে টেবুলার টেবিলে নেবেন। মানে অন্য একটা টেবিলের আঙ্গিকে নিয়ে যাবেন। আ তো এটি করার জন্য কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করবেন। কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করার পরে দেখবেন অটোমেটিক্যালি সেই টেবিলটা টেবুলার একটা টেবিলে নিয়ে যাবে। অর্থাৎ এটাকে সাজিয়ে ফেলবে তার মতো করে। তো এটা করার জন্য এই যে মাই টেবিল হ্যাজ হেডার এটা সিলেক্ট থাকবে। এই সম্পূর্ণ এভাবে থাকা অবস্থায় ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পরে তো দেখুন সে কিন্তু তার মতো করে কিন্তু সাজিয়ে নিয়েছে। এই যে এখানে কিন্তু কালার অর্থাৎ এখানে আছে। আমি যদি একটু দেখাই কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসি। আমি যদি ক্লিয়ার থেকে এখান থেকে ক্লিয়ার ফরম্যাট দেই। তাহলে দেখুন এই অবস্থায় রয়েছে। এখন আমরা যদি এটাকে যদি এখন সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করি, টি প্রেস করে ওকেতে জাস্ট ক্লিক করি, তাহলে দেখুন সে তার মতো করে একটা টেবিল সাজিয়ে ফেলেছে। মানে প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, তারপরে তাদের রো, তাদের কলামগুলাকে একটা কালার কিন্তু চলে আসছে। তো এই অবস্থায় আপনারা যেটি করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবেন। এই দেখেন টেবিল ডিজাইন থেকে বিভিন্ন ধরনের টেবিল ডিজাইন দিতে পারবেন। এই যে এখানে একটু ক্লিক করলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে অনেক ধরনের কালার রয়েছে। সেটা কিন্তু আপনারা এখান থেকে সহজে কিন্তু দিতে পারবেন। আবার দেখা গেছে আপনারা যদি চান যে ব্র্যান্ড রো না রাখার জন্য সেটিও করতে পারবেন। আবার দেখা গেছে লাস্ট কলামকে আপনারা একটু হাইলাইট করতে চাচ্ছেন সেটিও করতে পারবেন। এরপরে ফার্স্ট কলামকে হাইলাইট করতে চাচ্ছেন সেটিও করতে পারবেন। আবার এগুলার কিন্তু আপনার ফার্স্ট কলামের ইয়েগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটিও করতে পারবেন। অর্থাৎ আপনারা আ যে অংশটুকুকে আপনারা টেবিলের হিসাবে আপনারা করতে চাচ্ছেন, সেজন্য আপনাদের কন্ট্রোল টি প্রেস করে কাজটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করতে হয়। তো আমি একটু আগের অবস্থায় চলে যাচ্ছি। জাস্ট আগের অবস্থায় একটু চলে যাচ্ছি। ওকে। আগের অবস্থায় আমরা চলে আসছি। ওকে। এরপর আমরা ১৯ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে বানান শুদ্ধ করা। ওকে। মানে স্পেলিং চেক। আমরা এটি করার জন্য আমরা পরের একটা শিটে যাই। জাস্ট একটু পরের শিটে যাই। এখানে ধরুন আমি লিখলাম ও আর এন জি অরেঞ্জ এটা লিখলাম। লিখার পরে এটাকে একটু বড় করে নেই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এবার যদি আমি F7 প্রেস করি, F7 প্রেস করার পরে দেখেন নট ইন ডিকশনারি অর্থাৎ ডিকশনারি কিন্তু এই ORNGE এই শব্দটা নেই। কিন্তু আমাদের সাজেস্ট করতেছে বা সাজেশন করতেছে অরেঞ্জ আছে, অরেঞ্জেস আছে, রঙ্গি আছে। তো আমরা কোনটা চাচ্ছি? যেমন অরেঞ্জ। তো অরেঞ্জ এটা যেহেতু চাচ্ছি তাইলে আমরা কি করব? চেঞ্জ অপশনে ক্লিক করব। এরপরে ইয়েস বাটনে ক্লিক করব। তাহলে দেখবেন আপনাদের টোটালি আপনাদের যেই ওয়ার্ডটা মানে ভুল ছিল সেটা শুদ্ধ হয়ে বা কারেক্ট হয়ে চলে আসবে। ওকে। আশা করি বুঝতে পেরেছেন যে স্পেলিং চেকটা কিভাবে করতে হয়। অর্থাৎ কিবোর্ডের ফাংশনের F7 প্রেস করে এই কাজটি সম্পূর্ণ করতে হয়। সর্বশেষ ২০ নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে বিবিএ অর্থাৎ ভিজুয়াল বেসিক এডিটরটি ওপেন করতে হয় শর্টকাট কমান্ডের মাধ্যমে। তো এটি করার জন্য কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে ফাংশনের F1 প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন যে ভিজুয়াল বেসিক যে এডিটরটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ২০ টি আ অ্যা শর্টকাট কমান্ড ব্যবহার করে কাজের গতিকে আরো দ্রুত করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম।